স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে সঙ্গে আছি আমি আকাশ এহসান। দ্বিতীয় দফায় আরও 1772 রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরিত করা হচ্ছে। 427 পরিবারের এসব রোহিঙ্গা নাগরিককে গতকাল কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। আজ সকালে তাদের নৌবাহিনী ও কোস্টগার্ডের 5টি জাহাজে ভাষাঞ্চলে নেওয়া হবে। দুপুরের দিকে তারা ভাষাঞ্চলে পৌঁছে শুরু করবেন নতুন জীবন। গেল 4 ডিসেম্বর প্রথম দফায় 1685 রোহিঙ্গাকে ভাষাঞ্চলে নেওয়া হয়। সেই হিসাবে এবার প্রথমবারের চেয়ে 130 জন বেশি রোহিঙ্গা স্থানান্তরিত হচ্ছে। এবারে উখিয়ার, কুতুপালং 1, 2, 3, 4, 5 ও RW ক্যাম্প থেকে যাচ্ছে অনেক রোহিঙ্গা পরিবার। 4 নম্বর ক্যাম্প থেকে 27 পরিবার, 2W থেকে যাচ্ছে 24 পরিবার। পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে নিয়ে যাওয়ার। এদিকে আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকের প্রত্যাবাসনে মায়ানমারের ওপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আহ্বান জানান। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর কার্যকর কোনো চাপ তৈরি করা যায়নি। এ বাস্তবতা রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা করা কতটুকু যৌক্তিক, তাই বিশ্ব সম্প্রদায় তথা আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। ইভিএমে হওয়া নির্বাচনে পৌরসভার বেসরকারি ফল এরই মধ্যে ঘোষণা হয়েছে। এগুলোর বেশিরভাগই আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছেন। প্রথম দফায় এই পৌর নির্বাচনে ভোট বর্জন হয়েছে বেশ কিছু জায়গায়। খুলনার চালনায় বিএনপি প্রার্থীর মৃত্যুতে ফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। বেসরকারিভাবে 18টি পৌরসভায় আওয়ামী লীগ, 2টিতে বিএনপি, 2টিতে স্বতন্ত্র এবং 1টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। ভোট গ্রহণ চলার সময় পঞ্চগড় ও পাবনায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে ভোটার উপস্থিতি বেশ বেড়েছে পৌর নির্বাচনে। বর্তমান নির্বাচন কমিশন থাকলে কখনই নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন কমিশনারের আবারও পদত্যাগ চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সময় তিনি স্থানীয় নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন। বিশিষ্ট নাগরিকেরা, বুদ্ধিজীবীরা সবাই মনে করে যে নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ, তাহলে তাদের তো থাকা উচিত না। অনার ডিমান্ড করা যে দে শুড রিজাইন এন্ড গো। ইভিএম এই একেবারে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং ইভিএম বোর্ডকে দেওয়ার পেছনেও আমরা বলেছিলাম যে একটা উদ্দেশ্য কাজ করছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার পুরোপুরি বর্তমান সরকার আওয়ামী লীগকেই সহযোগিতা করা। এবার ফিরে দেখা 2020। তৃণমূলে কোন্দল এবং শীর্ষ 2 নেতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আর ওই পর্যায়ের মতবিরোধ। জনগণের সামনে বিএনপির এসব দুর্বলতা প্রকাশের বছর ছিল 2020। বিএনপির নিজ ঘরের এমন সব আগুন ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বছরটিকে করে তোলে রাজনৈতিক শান্তির বছর। যদিও মহামারীতে জনগণের দায় পালনে দলের অধিকাংশ নেতা যখন নিষ্প্রাণ, তখন এককভাবে তৃণমূল আর সরকার সামলান আওয়ামী লীগ প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। বছর শুরু হয় বাঙালির স্বাধীনতার এবং স্বাধীন বাংলার জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালনের উচ্ছ্বাস দিয়েই। কিন্তু কঠিন বাস্তবতা মার্চেই দেশ প্রবেশ করে কোভিড-19 ভাইরাস আক্রান্ত দেশগুলোর সারিতে। একে একে বাতিল হয় মুজিববর্ষের অধিকাংশ অনুষ্ঠান। আতঙ্কিত হবেন না। মহামারীর শুরুতে অস্বস্তিতে পড়ে সরকার, একই সঙ্গে আওয়ামী লীগ। প্রাথমিক ধাক্কা সামলে সভাপতি শেখ হাসিনার নির্দেশে যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো মাঠে নামে সংক্রমণ মোকাবেলায়। যদিও ত্রাণ বিতরণের দায়িত্ব পাওয়া তৃণমূলের কোনো কোনো নেতার ঘরে খাটের নিচে পাওয়া যায় দুস্থদের জন্য বরাদ্দ শত শত সয়াবিন তেলের বোতল, নয়তো চালের বস্তা। এবছর আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি ছিল অনেকটাই ওয়েব নির্ভর। অবশ্য সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই করোনায় আওয়ামী লীগ হারায় মোহাম্মদ নাসিম, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান ও
ও আখম জাহাঙ্গীর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে। এবছর জনগণের সরাসরি অংশগ্রহণের রাজনৈতিক কর্মসূচি ছিল 2 ঢাকার নগর পিতা নির্বাচন। 2 সিটিতেই জিতে আওয়ামী লীগ। ভোটের পরের দিন 2 ফেব্রুয়ারি বছরের প্রথম এবং একমাত্র হরতালটি ডাকে বিএনপি। করোনার 7 মাস সাংগঠনিক কাজ স্থগিত করে বিএনপি। তবে মহামারীর এই দুর্যোগে স্বাস্থ্য সরঞ্জাম আর ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোতে বিএনপির দলীয় অবস্থান ছিল বেশ ইতিবাচক। সাংগঠনিক কাজ শুরু হলে কমিটি পুনর্গঠনে প্রকাশ্যে বৈঠক না করে বনভোজন বা সামাজিক মিলন মেলার মতো অনুষ্ঠানের আড়ালে সাংগঠনিক সভায় মিলিত হয় দলটির বহু অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। তৃণমূলের বিএনপির কোন্দল এক পর্যায়ে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভের জের হিসেবে পৌঁছে যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ডিম আর পাথর ছুঁড়ে মারা পর্যন্ত। কোন্দল যে শুধু তৃণমূলই নয়, এটি প্রমাণ হয় বছর শেষে। 14 ডিসেম্বর রাজধানীর মুক্তাঙ্গনে সরকার পতনে বিএনপির 2 ভাইস চেয়ারম্যান হঠাৎ আন্দোলনের ডাক দেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই দিন বিকেলেই এই 2 ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ এবং শওকত মাহমুদকে শোকজ করে বিএনপি। সেপ্টেম্বরের 18 তারিখে ঢাকায় একটি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা, চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক শাহ আহমদ শফি। এরপর থেকেই শফিপন্থী এবং মহাসচিব জুনায়েদ বাবুনগরীর সমর্থকরা সংগঠনের নেতৃত্ব নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে চলে যায়। নতুন কমিটির মহাসচিব নূর হোসেন কাশিমিও মারা যান 13 ডিসেম্বর। রাজনৈতিক বিশ্লেষকরা এসব ঘটনাকে রাজনীতির স্বাভাবিক ঘটনা বললেও অনেকেই মনে করেন 2020 সালে রাজনীতির সবচেয়ে বড় ঘটনা হয়তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া। বিএনপির নেত্রীর মুক্তি প্রক্রিয়ায় তার পরিবারের সদস্যরা সরাসরি দেখা করেন আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আঞ্চলিক রাজনীতিতে এশিয়ার 2 সুপার পাওয়ার ভারত চীন যখন আধিপত্য বিস্তারে ব্যস্ত, তখন বেশ কৌশলে উভয় দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে পেরেছে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে 2020 সালটি ভার্চুয়াল কূটনীতির বছর হলেও বাংলাদেশের কূটনীতি ছিল স্থিতিশীল, প্রগতিশীল এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধানে এগিয়ে যাওয়ার বছর। তবে নতুন বছরে করোনা কূটনীতির পাশাপাশি স্বাস্থ্য, অর্থনীতি ও শিক্ষার মতো বিষয়গুলো কূটনৈতিক অঙ্গনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। কখনো মুখোমুখি আলোচনা, কখনো টেলিফোনে, আবার কখনো চিঠিপত্র পাঠিয়ে দেশের রাষ্ট্রনায়ক কিংবা সরকার প্রধানরা যোগাযোগ করেন। কূটনৈতিক যোগাযোগের আছে এমন আরও নানা রকম ভাষা। তবে 2020 সাল একেবারেই আলাদা। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে শুরু করে বেশিরভাগ আয়োজনই হয়েছে ভার্চুয়াল জগতে। সদ্য সাবেক পররাষ্ট্র সচিবের মতে কেমন ছিল বাংলাদেশের ভার্চুয়াল কূটনীতির এক বছর? বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্টেবল ছিল, প্রগ্রেসিভ ছিল এবং কন্টিনিউয়াসলি যেই টার্গেটগুলো সেট করা হয়েছিল বছরের প্রথম দিকে সেইগুলো অ্যাচিভমেন্টের জন্য আমার মনে হয় ভালো প্রোগ্রেস হয়েছে, গিভেন দি লিমিটেশনস ডিউ টু দি প্যান্ডেমিক। বছর জুড়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল এশিয়ার সুপার 2 পাওয়ার ভারত ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। যদিও আমরা প্যান্ডেমিক দেখেছি, কিন্তু তার সাথেও এই উপমহাদেশে ছোটখাটো একটা যুদ্ধ আমরা দেখেছি, বিশেষ করে ভারতের সাথে চীনের। বাংলাদেশ এখন পর্যন্ত কি ভারত, কি চীন বা আমেরিকা, জাপান সবার সাথেই সম্পর্ক রাখতে পেরেছে। যেই ব্যালেন্সটা মেইনটেইন করার কথা ছিল, খুব সাকসেসফুলি ওই ব্যালেন্স মেইনটেইন হয়েছে। বিশেষজ্ঞদের মতে করোনার ধাক্কায় তছনছ বিশ্বে নতুন সংযোজন করোনা কূটনীতি। কূটনৈতিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে অর্থনীতি কিংবা স্বাস্থ্য কূটনীতির মতো বিষয়গুলো। এখন আমরা দেখেছি হেলথের সাথে ইকোনমি জড়িত আছে, আপনার এগ্রিকালচার জড়িত আছে, এডুকেশন তো ডেফিনেটলি, ইভেন মানসিক স্বাস্থ্য আমাদের নতুন জেনারেশনের, এই সবগুলো মিলে যে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে, এইটা আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ হবে। 2021 যেটা আমরা দেখতে চাইবো সেটা হলো রোহিঙ্গাদের বিষয়টার সমাধান। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হলেও তাদের একটি অংশ ভাষান্তরের স্থানান্তরের মধ্য দিয়ে বছর শেষে আবারও কূটনৈতিক অঙ্গনে আলোচনায় আসে বাংলাদেশ। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, ঢাকা। মহামারীর বছর 2020। এবছর বাংলাদেশ হারিয়েছে অগণিত মানুষকে। ব্যবসা ক্ষেত্র থেকে চলে গেছেন বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার। অন্তরা বিশেষের প্রতিবেদন।
করোনার এই বছরে অনেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকেই হয়েছেন বেকার, আবার যারা সৃষ্টি করেন কর্মসংস্থান তাদের অনেকে চলে গেছেন পৃথিবী ছেড়ে। বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মালিক নুরুল ইসলাম বাবুল এবছর করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে নুরুল ইসলাম বাবুলের বয়স হয়েছিল ৭৪ বছর। ১৩ জুলাই তিনি চলে যান পৃথিবী ছেড়ে। এবছর ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অন্যতম মালিক লতিফুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। ১ জুলাই কুমিল্লায় পৈতৃক বাড়িতে ঘুমের মধ্যে ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত জটিলতা ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম। ২৪ ডিসেম্বর ৭৮ বছর বয়সে মারা যান তিনি। এম এ হাশেম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। এনআরবি গ্লোবাল ব্যাংক এবং এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম ৬৫ বছর বয়সে মারা যান। করোনা আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ৩১ মে মোনেম গ্রুপের মূল উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি ও গ্রুপের চেয়ারম্যান এম আব্দুল মোনেম মারা যান। এছাড়াও ২০২০ সালে দেশে মারা যান শতাধিক ব্যবসায়ী। খুলনা ক্লাব লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী কাজী আহমদ চুন্নু ৭০ বছর বয়সে করোনায় মারা যান। এছাড়াও রিয়েল লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিকাশ বরণ চৌধুরী, চা শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী আফসার মুইন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী তাপস সাহা সহ অনেকের নাম উল্লেখযোগ্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্য থেকে দেশে ফেরা যাত্রীদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। নিজের খরচে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত ব্রিফিংয়ে ও পরে রাতে যৌথ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। আর যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের এখনও বিমান বন্ধ হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। কোভিড-১৯-এর নতুন ধরন ছড়িয়েছে যুক্তরাজ্য জুড়ে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভার্চুয়ালি মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানান, লন্ডন ফেরতদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকার কথা। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও আপনার থাকে নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পালসারি ইসে থাকতে হবে। 14 দিন। আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিয়াবাড়িতে আর যে হজ ক্যাম্পে আছে, সেইখানে থাকবে 14 দিন। আর কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। যদি কোনো ওয়েল অফ থাকে, তাদেরকে বিদেশে যেরকম এখন অপশন দেওয়া হচ্ছে, সেই হোটেলগুলোকে খালি করে সেই হোটেলগুলোতেও তাদের ব্যবস্থা রাখা যাবে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন ধরনের দেখা মিললেও দেশটির সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ এখনও চলার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে, তাদেরকে কোয়ারেন্টাইনে খুব স্ট্রং ভিউ নিতে হবে এবং এটা উনি আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, যেটা দুটো অপশন ছিল, বন্ধ করা হবে না স্ট্রং কোয়ারেন্টাইনে যাওয়া হবে। তো লাস্টলি ডিসিশন হয়েছে যে স্ট্রং কোয়ারেন্টাইনে যাওয়া হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ২৪ ঘন্টায় করোনায় বিশ্বের ৪,৫৬,০০০-এর বেশি আক্রান্ত হয়েছে। একদিনে প্রাণহানি হয়েছে ৮,৮০৪ জনের। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৮,১৬,৩০,০০০ আর ১৭,৮০,০০০ ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ১,৫৯,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ১,৭৩৭ জনের। দেশটিতে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের উপস্থিতি থাকার বিষয়টি পর্যবেক্ষণ করছেন মার্কিন গবেষকরা। ব্রাজিল ও ভারতে যথাক্রমে ২২,০০০ ও ১৬,০০০-এর বেশি আক্রান্ত হয়েছে। একদিকে ৪৮৭ জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। নতুন ভাইরাস শনাক্তের পর যুক্তরাজ্য ও ফ্রান্স দুদেশেই ৩ শতাধিক মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ৫,৭৭,০০,০০০-এরও বেশি মানুষ। সংবাদের রিপোর্ট জানিয়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। উত্তরা ও
উত্তর এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় কমেনি শীতের দাপট। কুয়াশার দাপট কিছুটা কমলেও বেড়েছে শীত। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরে সূর্যের দেখা মিললেও বিকেলের পর থেকে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নআয়ের মানুষ। বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সেখানকার হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগের সংখ্যা। আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্যে সোমবার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম মানিক। মানিক, শুভ সকাল। আপনাকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, উত্তরে শীতের তীব্রতা কতটা বেড়েছে বা সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। আকাশ, আপনাকেও শুভ সকাল। আপনি যথার্থই বলেছেন, উত্তরে আবারও শীতের তীব্রতা বেড়েছে। গত কয়েকদিনে সূর্যের দেখা মিলল, গতকাল সোমবার থেকে সূর্যের তেমন দেখা মিলছে না। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে রংপুর অঞ্চল থেকে শুরু করে পুরো উত্তর অঞ্চল। আর এর সঙ্গে পাল্লা দিয়েছে হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়ছে ছিন্নমূল খেটে খাওয়া হতদরিদ্র বিশেষ স্তরের মানুষের জীবনযাত্রা। অর্থাৎ এই শীতের মানুষের জনজীবন যেন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় মানুষের চলাফেরা থেকে শুরু করে সমস্ত কিছু স্থবির পড়েছে। আপনি সকালে বের হয়েছেন, গাড়ি চালাচ্ছেন, শীতের তীব্রতা কেমন অনুভব হচ্ছে আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা গাড়ি চালে খাই, আমরা সাদা অর্থহীন মানুষ। বর্তমানে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না, মাঠঘাট সব ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, যাত্রী নাই। এইভাবে যদি হয়তো আমরা আমরা অর্থহীন মানুষ, আমরা আমরা চলাফেরা করবো, আমরা বউ বাচ্চা নিয়ে আমরা খাবো। আমরা রংপুরের মানুষ খুবই কষ্টে আছি। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমাদের যারা আমরা শ্রমিক আছি বা গাড়ি চালক আছি, যারা গরিব মানুষ আছি, তাদের জন্য প্রধানমন্ত্রীর আকুল আবেদন, তিনি যেন আমাদের জন্য, রংপুরের জন্য কিছু একটা করে। ধন্যবাদ আপনাকে। আসলে আকাশ, শুনছিলেন একজন গাড়ি চালকের কথা। তিনি বলছেন যে অর্থাৎ গতকালকে থেকে শীতের তীব্রতা বাড়ার কারণে অর্থাৎ খেটে খাওয়া মানুষ কিন্তু আসলে তারা চলাফেরা তাদের চরম কষ্ট হয়েছে। অর্থাৎ যারা রিক্সা ভ্যান চালায় তারা কিন্তু যাত্রীও পাচ্ছেন না। বিশেষ চরের মানুষগুলোর পড়েছেন চরম দুর্বিষহভাবে। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র আমাদেরকে জানিয়েছে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। অর্থাৎ এদিকে উত্তরাঞ্চলের বার্ন ইউনিটগুলোতে, অর্থাৎ বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটও বেড়েছে কিন্তু দগ্ধ রোগীর সংখ্যা। অর্থাৎ সব মিলে রংপুর অঞ্চলের জনজীবন টোটালি স্থবির হয়ে পড়েছে শীতের কারণে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে শীতের প্রভাব আরও বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে রংপুর অঞ্চলে 653টি চর রয়েছে। 53টি চরের মানুষের অর্থাৎ শীতে কাহিল হয়ে পড়েছে। রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ ভুঁইয়া আমাদেরকে জানিয়েছেন যে শীতবস্ত্র বিতরণ সরকারিভাবে চলছে। তিনিও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি আকাশের কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন রংপুর থেকে সহকর্মী মানিক। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তবে বেসরকারি হাতে চাল আমদানির ক্ষেত্রে বাজার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অটোরাইজ মিল ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, এক্ষেত্রে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে নজরদারির কোনো বিকল্প নেই। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। চাল সারা বিশ্বকে নিয়ন্ত্রণে রাখলেও করোনার নিয়ন্ত্রণে রাখতে পারেনি যার মূল্য, যার ফলস্বরূপ বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে এখন কেজি প্রতি 50 টাকা। এমন বাস্তবতাকে মেনে নিয়েই রোববার খাদ্যমন্ত্রী জানান বিদেশ থেকে চাল আমদানিতে শুল্ক কমানোর কথা। যদিও 2020 সাল শুরু হয়েছিল চাল ব্যবসায়ীদের ভর্তুকি প্রদানের মধ্য দিয়েই। বেসরকারিভাবে চাউল আমদানি করার জন্য, তবে
এটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে। সরকারের এই সিদ্ধান্তের একদিনের মধ্যেই পাল্টে গেছে রাজধানীর পাইকারি বাজারগুলোর পরিস্থিতি। পাইকাররা জানান, কর হ্রাসের সিদ্ধান্তের কারণে মিল মালিকদের সিন্ডিকেট থেকে হাফ ছেড়ে বাঁচলেন তারা। মিলারদের কাছে আমরা জিম্মি হয়ে গেছিলাম। বাজারে নিয়ন্ত্রণ করার জন্য এক পথে বাইরে থেকে চাল আমদানি খুব প্রয়োজন ছিল আমাদের জন্য। সিন্ডিকেট গেছিল, এটা একটু ভেঙে যাবে আর কি। খুচরা বাজারে এখনো পড়েনি এর প্রভাব, তবে ব্যবসায়ীরা বলছেন জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কমতে পারে চালের মূল্য। লাভ তো হচ্ছে না, তৃতীয়ত কাস্টমার ইমপ্রেস করতে পারতেছে না। এক সপ্তাহের মধ্যে আবার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, বেসরকারি হাতে চাল আমদানির ফলে তৈরি হতে পারে নতুন সিন্ডিকেট। সাধারণ ব্যবসায়ীদের হাতে যদি আবার এই চাউলের ব্যবসাটা দিয়ে দেওয়া হয়, তারাই যদি আমদানি করে, তাহলে দেখা দেবে যে এই চাউল যারা আমরা চাল মালিক আছি, যারা বড় বড় মেগা বলি, যাদেরকে বলি আমরা কর্পোরেট, তারাই কিন্তু চালটা ইম্পোর্ট করে নিয়ে আসবে। এছাড়াও এমন এক সময় চাল আমদানিতে শুল্ক হ্রাসের ঘোষণা আসলো যখন আমনের ভরা মৌসুম চলছে। তাই এ সময়ে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিচ্ছেন ক্যাবের সাবেক সভাপতি। কৃষক ন্যায্য মূল্য পায় এবং মূল্য যেন এত হ্রাস পায় না যাতে কৃষক সংকটে পড়ে। এইখানে একটা ব্যালেন্সিং এর ইস্যু আছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও জানান তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদ রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের অবৈধ দোকান পুরোপুরি উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মার্কেটটিতে নকশা বহির্ভূতভাবে 753টি দোকানের এরই মধ্যে 2/3 উচ্ছেদ করা হয়েছে। এদিকে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অবিলম্বে পুনর্বাসনের দাবি জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে পঞ্চম দিনের মতো নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার দুপুর থেকে শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। সব মিলিয়ে 4 দিনে এই মার্কেটের 2/3 নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করা হয়েছে। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের মূল নকশার বহির্ভূতভাবে গড়ে উঠেছে 753টি দোকান। মার্কেটের গাড়ি পার্কিং, লিফট এবং টয়লেটের জায়গায় গড়ে তোলা হয়েছে এসব অবৈধ দোকান। এমন বাস্তবতায় দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের আবার ব্যবসা করার সুযোগ করে দেওয়ার দাবি জানান ভুক্তভোগী দোকান মালিকরা। আমাদের যদি ভাই 3টা মাস সময় দিতে, বুঝছেন, আমরা যে নিচে আমরা এখন এতগুলো মানুষগুলো যাবো কই? মার্কেটে ফোন দিয়ে আমরা মার্কেটে ঢুকতে পারি না। ডিএসসিসির ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন বলেন, মার্কেটটি আবারও খুলে দেওয়া হবে। বিভিন্ন দোকানদার তারা তাদের গোডাউনের জন্য বা তাদের নিজস্ব সুবিধার্থে তারা উপরে 5 তলায় কিছু দোকান তৈরি করে মালপত্র স্টক করে রাখত, পুরোটাই অবৈধ। এর আগে গত 17 ডিসেম্বর থেকে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ শুরু করে ডিএসসিসি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মিডিয়ার বিয়ে খুব বেশি দিন টিকে না, এই কথাটি শোবিজ তারকারা মানতে নারাজ হলেও বিভীষিকাময় বছরেও অনেক শোবিজ তারকার সংসারে বেঁধেছে বিচ্ছেদের সুর। বিয়ের মাস বছর না পেরোতেই দ্বন্দ্ব, কলহ, শেষমেশ বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন এই অঙ্গনের অনেকেই। এবছরে বাংলাদেশের শোবিজে ঘটে যাওয়া বেশ কয়েকটি বিচ্ছেদের খবর জানবো ফাতেমা কাউসারের প্রতিবেদনে। নাটকের জনপ্রিয় তারকা অপূর্বর বিচ্ছেদ হয় করোনা পরিস্থিতির মধ্যেই। বিয়ের 9 বছরের মাথায় নাজিয়া হাসান অদিতির সঙ্গে অপূর্বের বিচ্ছেদ ঘটে। নিজেদের ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের খবর জানান তারা। জায়ান ফারুক আয়াস নামে এক পুত্র সন্তানও রয়েছে তাদের। এর আগে অভিনেত্রী প্রভার সঙ্গে বিয়ে হয় অপূর্বর। 2011 সালের 21 ফেব্রুয়ারি সেটাও বিচ্ছেদ হয়। বনিবনা হচ্ছে না এমন কারণ দেখিয়ে চিত্রনায়িকা শাবনূর ও স্বামী অনিকের প্রায় 8 বছরের সংসার জীবন ভেঙে যায়। চলতি বছর 26 জানুয়ারি স্বামীকে তালাক দেন শাবনূর। পুত্র আইজান নিহানকে নিয়ে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। 3 বছর প্রেম শেষে 2018 সালের ফেব্রুয়ারিতে হারুনুর রশিদ অপুর সঙ্গে আংটি বদল করেন শবনম ফারিয়া। 2019 সালের জানুয়ারিতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই অভিনেত্রী। কিন্তু বেশি দিন করা হলো না সংসার। 27 নভেম্বর বিচ্ছেদপত্রে সই করেন অপু ফারিয়া। একসময় জনপ্রিয় নায়িকা মুনমুনেরও বিচ্ছেদ হয়েছে এবছর। 2009 সালে মোশাররফ হোসেন নামে এক অভিনেতাকে বিয়ে করেছিলেন মুনমুন। সালমান ও যশ নামে 2 পুত্র সন্তান রয়েছে তাদের। বছরের শেষে এসে ঘর ভাঙার খবর দেন চিত্রনায়িকা তমা মির্জা। 2019 সালের মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম সৃষ্টির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তমা। বিয়ের 1.5 বছরের মাথায় এসে আলাদা থাকার সিদ্ধান্ত নেন তারা। একে অপরের বিরুদ্ধে থানায় মামলাও করেছেন।
চিত্রনায়িকা পরিমণি ও মাহিয়া মাহির সংসারে বিচ্ছিন্নতার গুজব ছড়ালেও এ বিষয়ে মুখ খুলছেন না তারা। এবছরই স্ত্রীর মামলায় কারাগারে যেতে হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে। ফাতেমা কাউসার, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।